আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, যেটাকে আমরা রাষ্ট্রপতির আদেশ 127 নম্বর আদেশ যেটাকে আমরা বলি, 1972 সালে যেটা প্রকাশ হয়েছিল। 1972 সালের এটা প্রকাশ হয়েছে বাংলাদেশ সরকারের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ল ডিভিশন থেকে এটা পাশ হয়েছে এবং এটা ছিল 935 নম্বর প্রকাশনা। আর আমরা আজকে যেটা আলোচনা করব, এই বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972-এর সর্বশেষ সংশোধনী হয়েছিল 2003 সালের মার্চের 10 তারিখে। এই সংশোধনী সহ আমরা এখানে আলোচনা করতেছি। এই আদেশটাকে বলা হয় রাষ্ট্রপতির আদেশ এবং এটা হচ্ছে 127 নম্বর আদেশ। এইটা আদেশটা হয় 31 অক্টোবর 1972 সালে এবং এটার ইফেক্ট হচ্ছে 16 ডিসেম্বর 1971 সাল থেকে। এই 16 ডিসেম্বর 1971-কে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে অ্যাপয়েন্টেড ডে। তা আমরা এখানে দেখি সর্বপ্রথম এটা চ্যাপ্টার 1-এর মধ্যে বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছে। তার মধ্যে অ্যাপয়েন্টেডটা কাকে বলে এটা বলছে। অ্যাপয়েন্টেড ডে মানে হচ্ছে 16 ডিসেম্বর 1971। তারপর অ্যাপ্রুভড ফরেন এক্সচেঞ্জ মানে হচ্ছে কারেন্সি, যেটা এই আর্টিকেল 18 নম্বরে যেটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যেসব কারেন্সির, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অ্যাপ্রুভড ফরেন এক্সচেঞ্জ। আর ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কোম্পানি মানে হচ্ছে আমরা যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 পড়ছি তার 5 নম্বর ধারায় 14 নম্বর 5 নম্বর ধারা এবং হচ্ছে 14 নম্বর আইন, যেটা ব্যাংক কোম্পানি আইন 14 নম্বর, সেটাতে 5 নম্বর ধারার মধ্যে যে ব্যাংকিং কোম্পানি যে সংজ্ঞা দিয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং কোম্পানি। তারপর ব্যাংক নোট মানে হচ্ছে আর্টিকেল 23-এ যে সংজ্ঞা আছে নোটের, সেটা অর্থাৎ যেটাকে আমরা বলি লিগ্যাল টেন্ডার মানি। লিগ্যাল টেন্ডার মানি হচ্ছে আমাদের দেশে 1 টাকা এবং 2 টাকার কয়েন এবং নোট। তারপর ব্যাংক রেট আছে। ব্যাংক রেটের সংজ্ঞা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের আর্টিকেল 21 নম্বরের যে সংজ্ঞা আছে ব্যাংক রেটের, সেটাই হচ্ছে ব্যাংক রেট। তারপর বোর্ড মানে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। এই বোর্ড অফ ডিরেক্টরসের সংজ্ঞা আমাদের এখানে 10 নম্বর আর্টিকেলে আছে, আমরা পড়ব পরে। কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে সমবায় সমিতি আইন 2001 অনুসারে যেই সংজ্ঞা দেওয়া হয়েছে সমবায় ব্যাংকের অথবা সমবায় সমিতির, সেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। আর ডিরেক্টর হচ্ছে ব্যাংকের ডিরেক্টর, মানে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আইন 1993-এ যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা। একইভাবে গভর্নর এবং ডেপুটি গভর্নরের সংজ্ঞা এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন আসি চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে যেটা বলছে এস্টাবলিশমেন্ট, ইনকর্পোরেশন, ক্যাপিটাল এবং ম্যানেজমেন্ট। এই ব্যাংক কোম্পানি, এই যে ব্যাংক বাংলাদেশ ব্যাংক করার যেটা কেন উদ্দেশ্য, এটার মানে প্রতিষ্ঠা হওয়ার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে ক্যারিং অন বিজনেস অফ সেন্ট্রাল ব্যাংকিং, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ব্যবসা পরিচালনা করা ছিল হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক অর্ডারের মূল উদ্দেশ্য। এবং এটাকে অ্যাপয়েন্টেড ডেতে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নিতে হবে। আর এখানে আরেকটা দুটো বিষয় আমাদের সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পারপিচুয়াল সাকসেশন এবং কমন সিল। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে পারপিচুয়াল সাকসেশন, আরেকটা হচ্ছে কমন সিল। এবং বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে যে কেউ মামলা করতে গেলে, এই কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে গেলে বাংলাদেশ ব্যাংক নামে এটাকে অভিহিত করা হবে। আর বাংলাদেশ ব্যাংক যদি কোথাও মামলা করতে চাই তখন এটাকে বাংলাদেশ ব্যাংক নামে অভিহিত করা হবে। এটার মানে এই যে এখানে যেটা বলছে 2 নম্বরে, শ্যাল বি সেড দ্য নেম শু অ্যান্ড বি শুড, মানে হচ্ছে সে মামলা করতে চাইলে এবং তার বিরুদ্ধে মামলা করতে গেলে কেউ এই বাংলাদেশ ব্যাংক নামে তাকে অভিহিত করা হবে। আরটা হচ্ছে মূলধন। বাংলাদেশ ব্যাংকের মূলধন শুরু হয়েছে 3 কোটি টাকা দিয়ে। তারপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় 6 নম্বরের 2-এ, আর্টিকেল 6-এর 2-এ দেখেন, আর্টিকেল 6-এর 2-এর মধ্যে আসা হচ্ছে এই ব্যাংক কোম্পানি, এই বাংলাদেশ ব্যাংক অর্ডারটা চালু হওয়ার আগে পাকিস্তান আমলে আরেকটা ব্যাংক অর্ডার ছিল, সেটা হচ্ছে ব্যাংকিং কোম্পানিজ অর্ডিন্যান্স 1962। এই ব্যাংকিং কোম্পানি অর্ডিন্যান্স 1962টা এই আদেশের মাধ্যমে এটা এখন থেকে উইন্ডিং আপ করা হলো, অর্থাৎ এটা বাতিল করা হলো, বিলুপ্ত করা হলো। আর 7 নম্বর আমাদের সেকশনটা পড়তে হবে, 7-এর-এ, বিশেষ করে 7-এর-এতে লেখা আছে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীগুলো কী কী। বাংলাদেশ ব্যাংকের 1 নম্বর কাজ হচ্ছে মনিটারি পলিসি ফর্মুলেট করা এবং ইমপ্লিমেন্ট করা। মনিটারি পলিসি কি? মনিটারি পলিসি হচ্ছে একটা দেশের মানি সাপ্লাইকে ঠিক রাখার জন্য বিভিন্ন উপাদানের উপর, অর্থনৈতিক উপাদানের উপর ভিত্তি করে মানি সাপ্লাইকে ঠিক রাখা, মেনটেন করা, এটা হচ্ছে মনিটারি পলিসি। এটা ফর্মুলেট করে এবং ইমপ্লিমেন্ট করে বাংলাদেশ ব্যাংক। আরেকটা জিনিস করে বাংলাদেশ ব্যাংক, সেটা হচ্ছে ইন্টারভেনশন পলিসি
এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যে ইন্টারভেনশন পলিসিগুলো আছে সেগুলো ফর্মুলেট এবং ইমপ্লিমেন্ট করে বাংলাদেশ ব্যাংক। তারপর ফিসক্যাল পলিসির সাথে ফরেন এক্সচেঞ্জ রেটের পলিসির সাথে মনিটারি পলিসির ইন্টারেকশনটা করে বাংলাদেশ ব্যাংক সরকারকে উপদেশ দেয় এগুলো করার জন্য। আর একটা দেশের ফরেন রিজার্ভ যেটা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি, এই ফরেন রিজার্ভটা হোল্ড এবং ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। আর একটা দেশের পেমেন্ট সিস্টেম, বাংলাদেশের পেমেন্ট সিস্টেম বলতে আছে হচ্ছে ব্যাচ, ইএফটি, আরটিজিএস, এগুলো হচ্ছে পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট সিস্টেমটা এনশিওর করার দায়িত্ব সিকিউর, নিরাপদ পেমেন্ট সিস্টেম এনশিওর করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। তারপর হচ্ছে রেগুলেট অ্যান্ড সুপারভাইজ ব্যাংকিং কোম্পানিজ, বিভিন্ন ব্যাংকের সময়ে সময়ে বিভিন্ন ব্যাংকের কাছে ইনস্ট্রাকশনগুলো দেওয়া, রেগুলেশন, সুপারভাইশন এগুলো দেওয়া, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, যেটার উপর ভিত্তি করে আমরা ব্যাংকাররা কাজ করি। 8-এর মধ্যে বলছে ব্যাংকের শাখা নিয়ে আমাদের এই বাংলাদেশ ব্যাংকে প্রধান অফিস হচ্ছে প্রধান কার্যালয় ঢাকায়, আর সারা দেশে 8টি শাখা রয়েছে। শাখাগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল এবং রংপুর। 9-3 আরেকটা কথা বলছে বোর্ড অফ ডিরেক্টরস কীভাবে গঠিত হবে। বোর্ড অফ ডিরেক্টরস গঠিত হবে টোটাল 9 জন সদস্য নিয়ে। আমরা এটা মনে রাখার জন্য এভাবে বলতে পারি GDG 4D 3GU। জি মানে হচ্ছে গভর্নর, ডিজি মানে ডেপুটি গভর্নর, অর্থাৎ একজন গভর্নর একজন ডেপুটি গভর্নর। 4D মানে হচ্ছে 4 জন ডিরেক্টর থাকবে যারা সরকারি অফিসার নয়। আর 3GU মানে হচ্ছে 3 জন গভর্নমেন্ট অফিসিয়ালস যাদেরকে নমিনেট করবে সরকার। ডেপুটি গভর্নর নমিনেট করবে কি সরকার। এই হচ্ছে বোর্ড। আরেকটা জিনিস থাকে বাংলাদেশ ব্যাংকে, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কাউন্সিল। এই কোঅর্ডিনেশন কাউন্সিলের মনে রাখার জন্য আমাদেরকে আমরা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে C+5M। সি মানে হচ্ছে চেয়ারম্যান এবং 5M মানে হচ্ছে 5 জন মেম্বার। একজন মেম্বার হবে একজন চেয়ারম্যান হবে মিনিস্ট্রি ফর ফাইন্যান্স থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে একজন চেয়ারম্যান হবেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন মেম্বার হবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন মেম্বার, সেক্রেটারি হবেন, ফাইন্যান্স ডিভিশনের সেক্রেটারি হবেন মেম্বার, ইন্টারনাল রিসোর্স ডিভিশনের সেক্রেটারি হবেন মেম্বার, এবং প্ল্যানিং কমিশনের মেম্বার হবেন কি আমাদের এইখানে মেম্বার, এই কোঅর্ডিনেশন কাউন্সিলের মেম্বার হবেন। এটা গেল। আর হচ্ছে 10-1 আমরা একটু দেখি। 10-1 বলা হয়েছে গভর্নরকে বলা হবে সিইও। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলা হবে সিইও, এই ব্যাংকের সিইও বলা হবে, এবং তিনি হচ্ছেন বোর্ডটা উনি কন্ট্রোল করবেন, এবং ওনাকে নিয়োগ দিবেন হচ্ছে সরকার। দ্য গভর্নর শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নরের মেয়াদ হবে, উনি প্রতিবারের জন্য 4 বছরের জন্য উনি মেয়াদপ্রাপ্ত হবেন। এটা 10-5 মধ্যে লেখা আছে। শ্যাল হোল্ড অফিস ফর এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। তিনি 4 বছরের জন্য উনি নিয়োগপ্রাপ্ত হবেন, এবং তাকে আবার 4 বছর পরে আবার চাইলে পুনর্নিয়োগ দেওয়া যাবে। এভাবে করে উনি সর্বোচ্চ ওনার বয়স 65 বছর হওয়া পর্যন্ত উনি চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে থাকতে পারবেন। তবে বাংলাদেশের ইতিহাসে একজন ব্যতিক্রম হচ্ছেন এই আমাদের বর্তমান যে গভর্নর স্যার আছেন, উনি 67 বছর ওনার জন্য এই আইনটা পাশ করা হয়েছিল। ওনার 67 বছর বয়স পর্যন্ত উনি গভর্নর থাকতে পারবেন। তারপর হচ্ছে আপনার 10-9 আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা পরীক্ষার সম্ভাবনা আছে। 10-9 হচ্ছে বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর ডেপুটি গভর্নর কখন হতে পারবে না, কারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ডেপুটি গভর্নর হতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যদি সে আইন প্রণেতা হয়, লেজিসলেচার অর এ লোকাল গভর্নমেন্ট, উনি যদি আইন প্রণেতা হন, অথবা উনি যদি কোনো স্থানীয় সরকারের সদস্য হন, অথবা উনি যদি কোনো সরকারি চাকরিজীবী হন, অথবা হচ্ছে উনি যদি কোনো ব্যাংকের ডিরেক্টর, অফিসার বা কর্মকর্তা হন। তারপর উনি যদি কোনো লোনের ডিফল্টার হন, উনি যদি কোনো দায়গ্রস্ত হন, উনি যদি দেউলিয়ার হিসেবে যদি অ্যাডজুডিকেট হন উনি, অথবা উনি কোনো পেমেন্টের এগেনস্টে যদি সাসপেন্ডেড হয় উনি, তারপর উনি যদি লোনেটিক হন অথবা আনসাউন্ড মাইন্ডের হলে, তাহলে উনি গভর্নর বা ডেপুটি গভর্নর হতে পারবেন না। তার বিরুদ্ধে যদি কোনো অফেন্সের কনভিকশন যদি আসে, তাহলে উনি ডেপুটি গভর্নর হিসেবে থাকতে পারবেন না। আমাদের সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে গত 7 আগস্ট যে ঘটনাটা ঘটছে, সেটা অনুসারে আমরা বলতে পারি ডেপুটি গভর্নর অব্যাহতির মেইন কারণটা ছিল হচ্ছে ওনার এগেনস্টে একটা কি আসছে, এই যে বাংলাদেশ ব্যাংকের অফিসাররা ওনার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছেন। এই অভিযোগের
কারণেই ওনার আসলে চাকরিটা গেছে। এটা একটা। আরেকটা হচ্ছে যদি কেউ 1 বছরের বেশি যদি কারো জেলের যদি কারো বিরুদ্ধে পরোয়ানা থাকে তাহলে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ডেপুটি গভর্নর হতে পারবেন না। এগুলো গেল। আর এখন 11 নম্বর একে যেটা বলছে বুট মিটিং। এই বাংলাদেশ ব্যাংকের বুট মিটিংটা প্রতি 6 মাসে প্রতি 2 মাসে একবার হতে হবে, অর্থাৎ 1 বছরে সর্বোচ্চ 1 বছরে 6 বার হতে হবে, প্রতি বছরে 6 বার হতে হবে এবং প্রতি কোয়ার্টারে একবার হতে হবে কমপক্ষে বুট মিটিং। আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। বাংলাদেশ ব্যাংকে একটা এক্সিকিউটিভ কমিটি থাকে। এক্সিকিউটিভ কমিটিতে মেম্বার থাকবে হচ্ছে, এটাকে আমরা মনে রাখার জন্য এভাবে বলতে পারি G+3D। 3D মানে হচ্ছে G হচ্ছে গভর্নর, 3D হচ্ছে একজন নমিনেটেড ডিরেক্টর, একজন ইলেক্টেড ডিরেক্টর, একজন হচ্ছে অ্যাপয়েন্টেড ডিরেক্টর, 3জন ডিরেক্টর। এটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি। আর 13-1-এর মধ্যে বলছে কারা ডিরেক্টর হিসেবে থাকতে পারে, মানে ডিরেক্টর হিসেবে অযোগ্যতার কারণগুলোর মধ্যে গভর্নরের অযোগ্যতাগুলো সবগুলো একই। এখানে একটা জিনিস নতুন আসছে, সেটা হচ্ছে তার বিরুদ্ধে যদি উনি যদি ডিফল্টার হন, এবং আরেকটা জিনিস এখানে নতুন আসছে সেটা হচ্ছে তিনি যদি পরপর 3টি মিটিংয়ে যদি 3টি সভায় যদি উনি অনুপস্থিত থাকেন, পরপর কোনো রকম ছুটি না নিয়ে উনি যদি 3টে সভায় অনুপস্থিত থাকেন, তখন ওই ডিরেক্টর পদে থাকতে পারবেন না। এইটা। তারপর 14-1-এর মধ্যে বলছে ডিরেক্টর নমিনেটেড ডিরেক্টর কীভাবে হবে। নমিনেটেড ডিরেক্টর সর্বোচ্চ অফিস থাকতে পারবে 3 বছর পর্যন্ত। একজন নমিনেটেড ডিরেক্টর সর্বোচ্চ 3 বছর পর্যন্ত ওই ডিরেক্টর হিসেবে অফিস করতে পারবেন। আর 15-1-এর মধ্যে বলছে হচ্ছে কখন এই গভর্নর সাহেব গভর্নর বা ডেপুটি গভর্নর কখন অব্যাহতি পাবেন। এই যে আমরা যেটা 9-এর মধ্যে 9-এর মধ্যে যেটা বলছি এটার সাথে এটা একসাথে পড়তে হবে আমাদের। সেটা হচ্ছে গভর্নর এবং ডেপুটি গভর্নর কখন ওনার চাকরি থেকে অব্যাহতি পাবেন। 1 নম্বর হচ্ছে ইফ হি বিকামস পার্মানেন্টলি ইনকেপেবল অফ পারফর্মিং হিজ ডিউটিস, যদি তিনি তার দায়িত্ব পালনে একদম স্থায়ীভাবে অক্ষম হন। এবং 2 নম্বর হচ্ছে 10-9-এ আমরা যে কথাগুলো বলছি, 10-9-এ আমরা যেগুলো বলছিলাম হচ্ছে উনি যদি আইন প্রণেতা হন, অথবা স্থানীয় সরকারের সদস্য হন, সরকারি চাকরিজীবী হন, অথবা কোনো ব্যাংকের ডিরেক্টর হন, অথবা ডিফল্টার হন, অথবা উনি যদি কোনো মামলার আসামি হন, ও যদি দেউলিয়া হন, লোনাটিক হন, আনসাউন্ড হন, অথবা 1 বছরের জেল যদি তার বিরুদ্ধে হয়, এগুলা। আর একটা হচ্ছে 16 নম্বর আমাদের একটু পড়ে নিতে হবে, ব্যাংকে কী কী ব্যবসা করতে পারে ওইটা নিয়ে আলোচনা করছে 16 নম্বরে। আর আমরা 28 নম্বর দ্বারা 30 নম্বর দ্বারা এগুলো একটু দেখে নিব। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। তো